শমসের মুবিন পদত্যাগ করায় বিএনপির কোনো ক্ষতি হবে না মন্তব্য ফখরুলের। সরকারি নিপীড়ন ও অসুস্থতার কারণে এমন সিদ্ধান্ত মত শীর্ষ নেতাদের। পাচারকারীদের হাত থেকে রক্ষা পেলেও ভারতের 5 অবুঝ শিশুর দুর্ভোগ চরমে। মা বাবার কাছে ফিরে যেতে ব্যাকুলতা, আইনি জটিলতার কথা বলছেন সংশ্লিষ্টরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির অভিযোগে এক পরীক্ষার্থীর 2 বছরের কারাদণ্ড। প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোয় আটক 22। সিলেটে খাদ্যে বিষক্রিয়ায় 2 পরিবারের 12 জন অসুস্থ। স্বজনদের অভিযোগ, ডাকাতির উদ্দেশ্যে খাবারে মেশানো হয়েছিল চেতনানাশক ওষুধ। এবং আখাউড়া রেলওয়ে সেকশনে অবৈধ অর্ধশত রেল ক্রসিং দিয়ে প্রতিদিন চলাচল করছে শত শত যানবাহন। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সমস্যা সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। বাংলা সময়ের সঙ্গে আছে আমি আসাদ আজিম এবং আমি কামরুজ্জামান মামুন। শমসের মুবিন চৌধুরীর আচমকা দল থেকে পদত্যাগের ঘোষণায় হতচকিত হয়ে পড়েছে বিএনপি। দলের শীর্ষ নেতাদের দাবি, দলীয় চাপে নয়, সরকারি নিপীড়ন ও অসুস্থতার কারণে তিনি রাজনীতি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে সুস্থ হয়ে আবারও তিনি দলে ফিরে আসবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তারা। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। 5 জানুয়ারির নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট 2 দফায় আন্দোলন গড়ে তুললেও নানা কারণে তা ব্যর্থ হয়। এরপর সাম্প্রতিক সময়ে রাজপথের কোনো আন্দোলনে না থাকলেও দল গোছানোর পাশাপাশি দাবি আদায়ে বিদেশি শক্তিগুলোকে কাজে লাগানোর দিকে মনোযোগ দেয় বিএনপি। বিদেশি বিভিন্ন সংস্থা ও কূটনীতিকদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন দলের ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী। কিন্তু অসুস্থতার কারণ দেখে বুধবার রাতে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের মাধ্যমে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বরাবর দল থেকে পদত্যাগের চিঠি দেন তিনি। হঠাৎ তার এমন সিদ্ধান্তে অনেকটাই হতবাক বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা। আমি বলবো এটা অপ্রত্যাশিত। এই পদত্যাগের আগে আমরা কেউ কোনো প্রকার আজ করতে পারি নাই যে উনি পদত্যাগ করবেন। এ নিয়ে গুজব বা বিভিন্ন রকম যে কথাবার্তা হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। শমসের মুবিন চৌধুরীর পদত্যাগে দলীয় কোনো চাপ ছিল না বলে জানান দলের শীর্ষ নেতারা। কোনো কিছু এমন রাজনৈতিক অনিশ্চয়তা বর্তমানে নাই বা দলের ভিতরে এমন কোনো অস্থিরতা নাই যার কারণে কেউ দল থেকে পদত্যাগ করতে পারেন। যার বাঁ চোখটা না ডান চোখটা ফুলে গেছে, অথচ তাকে বিদেশে যাওয়ার জন্য তার পাসপোর্টটা পর্যন্ত আটকিয়ে রেখেছে। তো স্বাভাবিকভাবে তার মতো একজন লোক রাজনীতির প্রতি তার বিতৃষ্ণা এসে গেছে। স্বাস্থ্যগত সমস্যা দূর হলে তিনি আবারও বিএনপির রাজনীতিতে ফিরে আসবেন বলেও আশাবাদ এই নেতাদের। আমরা আশা করব যে ওনার স্বাস্থ্য ভালো হলে উনি আবার দেশের এবং জনগণের সেবায় ওনার যে রাজনৈতিক দল, ওনার মনের কাছে যে রাজনৈতিক দল জাতীয়তাবাদী দলে পুনরায় যোগ দেবেন। উনি একটা দায়িত্বশীল রাজনৈতিক নেতা। উনি তো যখন তার দায়িত্ব পালনের সক্ষম মনে করবেন, অবশ্যই উনি যদি রাজনীতিতে ফিরে আসবেন। শমসের মুবিনের পদত্যাগের ঘোষণা দল পুনর্গঠনে কোনো প্রভাব ফেলবে না বলেও মন্তব্য শীর্ষ নেতাদের। এটা একটা সাধারণ মন্তব্য। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরীর পদত্যাগে দলের কোনো ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে সিলেটের সাংবাদিকদের তিনি কথা বলেন। এর আগে দুপুর 12:30টার দিকে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এরপর তিনি জুমার নামাজ শেষে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার এবং হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারও জিয়ারত করেন। পরে স্থানীয় একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, শমসের মুবিনের পদত্যাগে দলের কোনো ভাঙন সৃষ্টি হয়নি। স্বাভাবিকভাবে উনি ব্যক্তিগতভাবে যেতে পারেন। তো সেখানে আপনার বিএনপির মধ্যে বহু লোক আছে যারা এই কাজগুলো করেছেন, করছেন এবং ভবিষ্যতে করবেন। দলের ক্ষতি একজন মানুষ চলে গেলে খুব বেশি একটা হয় না, এবং আমরা মনে করি যে এই ধরনের, উনি তো এখন স্বাস্থ্যগত কারণে চলে গেলে তো কারো কিছু করার নেই। বিএনপির নেতিবাচক রাজনীতির হতাশা থেকেই শমসের মুবিন চৌধুরী পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে নোয়াখালীর চৌমোহনীতে বেগমগঞ্জ ফেনী সড়কটি বীর মুক্তিযোদ্ধা আমিনুল্লাহর নামে নামকরণের ফলক উন্মোচন করতে গিয়ে তিনি একথা বলেন। শমসের মুবিন চৌধুরী যিনি একজন মুক্তিযোদ্ধা, তো তিনিও
শেষ পর্যন্ত বিএনপির রাজনীতি টিকতে পারেননি। তিনি গতকাল পদত্যাগ করেছেন। তো এটা আমার কাছে মনে হয় এটা বিএনপির নেতিবাচক রাজনীতির হতাশাব্যঞ্জক বহিঃপ্রকাশ। দেখছেন বাংলার সময়। দর্শক, বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে বিদেশি ষড়যন্ত্রকারীরা এদেশে জঙ্গিবাদের বিস্তার ঘটাতে চায় বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। দুপুরে নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলের 2015 থেকে 16 মৌসুমের আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিদেশিরা বিস্তার করতে চায়। আজকে তাদেরকে এই দেশের মানুষের স্বার্থ রক্ষার জন্য জায়গাটিরা ঝুঁকি নিয়ে আজকে তা প্রতিহত করছে। যে ষড়যন্ত্রের মধ্যে উত্তরণ ঘটাচ্ছে, মহান রব্বুল আলামিন আমাদের সহায় বলেই এটা সম্ভব হচ্ছে। শেখ হাসিনা যখন সরকার গঠন করে তখনই এই দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়, তখনই এই দেশের সর্বক্ষেত্রে উন্নয়নের অগ্রযাত্রা হয়, আন্তর্জাতিকভাবে আমরা স্বীকৃতি পাই এবং আমরা পুরস্কৃত। সিলেটে খাদ্য বিষক্রিয়া আক্রান্ত হয়ে 2 পরিবারের 12 জন অসুস্থ হয়ে পড়েছে। তাদের সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। স্বজনদের অভিযোগ, ডাকাতির উদ্দেশ্যে রান্নাঘরের জানালা দিয়ে দুষ্কৃতিকারীরা চেতনানাশক ওষুধ খাবারে মিশিয়ে দেয়। গতরাতে শহরতলির বালুচর সোনার বাংলা এলাকার 2টি বাড়িতে এই ঘটনা ঘটে। আব্দুল আহাদের রিপোর্ট। অচেতন অবস্থা থেকে জ্ঞান ফেরা রোগীরা জানান, রাতে খাওয়ার পর তাদের মাথা ঘুরতে থাকে। পরে একে একে অজ্ঞান হয়ে পড়েন তারা। এরপর স্বজনরা উদ্ধার করে তাদের ভর্তি করে হাসপাতালে। খাওয়ার পরে কিছু বিশ্রাম নিয়েছি, বলতে পারি না। তারপর যখন আমি আমার নিজের বাসায় চলে যাব, তখন কিছু মাথায় বাল্লা আর কিছু হইতারাম না। খাওয়ার পরে আমি বাথরুমে গিয়ে আমার আল জল করে, এর মাঝে আমি নিজে ও যে পড়ছি মেডিকেল কিলে আইসি না আইসে হইতে পারি না। বালুচর এলাকায় সম্প্রতি ডজনেরও বেশি ডাকাতির ঘটনা ঘটেছে। স্বজনদের অভিযোগ, এই 2টি বাসায়ও ডাকাতির উদ্দেশ্যে দুষ্কৃতিকারীরা রান্নাঘরের জানালা দিয়ে খাবারে চেতনানাশক ঔষধ মিশিয়ে দেয়। জানালার পাশে কুড়িয়ে পাওয়া এমন কিছু ঔষধও ডাক্তারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিদিন যেভাবে খাওয়া দাওয়া করে সেভাবে খাওয়া দাওয়া করছে। পরে দুধের মধ্যে মনে কেউ কিছু মিশাইছে, সম্ভবত ডাকাতি করার জন্য। ঘুমোর ট্যাবলেট সেসিয়া তারা যে করছে, তরকারি দিলাইছে। কি কারণে তা হয়েছে নিশ্চিত নন চিকিৎসকরা। ওনারা সবাই প্রথম দিকে যারা খাইছিলেন, তাদের থেকে পরবর্তী যারা খাইছেন তারা একটু বেশি হয়ে যান, মানে ওনাদের একটু সেন্স একটু মানে কমতে থাকে। বলতে পারতেছি না এটা কী ধরনের পয়জনিং, তবে আমরা আননোন পয়জনিং, এটা আসলে ফরেন্সিক করার পরে এটা শিওর হওয়া যায় আর কি। রোগীদের মধ্যে 2 জন ছাড়া বাকিদের জ্ঞান ফিরেছে। এই 2 জনের অবস্থা গুরুতর বলে জানান চিকিৎসকরা। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। বাংলার সময় আরও থাকছে। বিভিন্ন ধর্মের মানুষের মিলন মেলায় পরিণত হলো কক্সবাজারের ঐতিহ্যবাহী জাহাজ ভাসা উৎসব। সম্প্রতি বন্ধন আরও সুদৃঢ় হওয়ার আশাবাদ। পাচারকারীদের কবল থেকে রক্ষা পেলেও সহসা দুর্ভোগ থেকে মুক্তি মিলছে না ভারতের 5 অবুঝ শিশুর। চট্টগ্রামের শিশু নিবাসে থাকা এই শিশুরা কখনো তাদের মা বাবার কাছে ফিরে যেতে পারবে তাও কেউ নিশ্চিত করে বলতে পারছে না। পরিবারের কাছে ফিরে যেতে সারাক্ষণই কাঁদছে শিশুরা। তবে সংশ্লিষ্টরা বলছেন, আইনি জটিলতা সৃষ্টি হওয়ায় আদালতে যাবেন তারা। বিস্তারিত কমলদের রিপোর্টে। 2 সপ্তাহের বেশি সময় ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন দুগ্ধপোষ্য এসব শিশু মা বাবাকে ছেড়ে ভিন দেশের আশ্রয় কেন্দ্রে এখন তাদের স্থান। তারা ফিরে যেতে চায় মা বাবার কাছে। তাই আশ্রয় কেন্দ্রে নতুন কেউ ঢুকলে তারা খুশি হয় এই ভেবে যে তাদের বাড়ি ফিরিয়ে নেওয়া হবে। কিন্তু যখনই জানতে পারে এখনই তাদের নেওয়া হচ্ছে না, তখনই শুরু হয় কান্না। কেন বাড়িতে কি আছে? মা, বাবু, কাকা, কাকি, বুয়া, দাদা আছে। এখানে থাকবা না? কেন? আমরা বাদ দিয়ে জানি, বাদ দিয়ে জানি, বাদ দিয়ে। গত 24 অক্টোবর নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে এই 5 শিশুকে উদ্ধার করে পুলিশ। মূলত তাদের পাচারের জন্য ভারতের ত্রিপুরা রাজ্যের রাধাকৃষ্ণনগর থানাধীন বড় গোকুলপুর এলাকা থেকে চুরি করে নিয়ে আসা হয়। এখন তাদের ঠাঁই হয়েছে চট্টগ্রামের শিশু নিবাসে। তারা যদি তাদের বাবা মাকে ফিরে পায়, বাবা মার কাছে চলে যেতে পারে, এটা আসলে খুবই ভালো হবে। এদিকে তাদের ফিরিয়ে দেওয়ার ব্যাপারে জটিলতা সৃষ্টি হয় আদালতের মাধ্যমে তাদের হস্তান্তর করা সম্ভব বলে জানান সমাজসেবা অধিদপ্তরের এই কর্মকর্তা। আদালতের নির্দেশনা পেলে আমরা
তাদের বৈধ অভিভাবকের কাছে ফেরত দেবো, এটা আমাদের ডিপার্টমেন্টের নীতি বলে যে এটা আমাদের করতে হবে। উদ্ধারকৃত 5 শিশুর মধ্যে 3 জনকে নগরীর রৌফাবাদ এবং 2 জনকে জেলার হাটাজারির ফতেয়াবাদ শিশু নিবাসে রাখা হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 2015-16 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবছর প্রতি আসনের বিপরীতে 40 শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নিয়েছে। সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত চলে পরীক্ষা। এদিকে রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোর অভিযোগে 12 জনকে আটক করে গোয়েন্দা পুলিশ। এছাড়া ডিজিটাল জালিয়াতির অভিযোগে এক পরীক্ষার্থীকে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মেডিকেল ও বুয়েটের ভর্তি পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের লক্ষ্য এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটভুক্ত বিজ্ঞানের বিষয়ে ভর্তি হওয়া। শুক্রবার ক ইউনিটের 1700 আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে অংশ নেয় প্রায় 72,000 শিক্ষার্থী। সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ রাজধানীর 76টি কেন্দ্রে একই সাথে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার হল পরিদর্শন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোয় প্রতারক চক্রের 22 সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। প্রশ্নপত্র ফাঁস হয়তো করতে পারে না, কিন্তু প্রশ্নপত্র ফাঁসের একটা বিভ্রান্তি ছড়িয়ে আমাদের যে পরীক্ষার্থী তাদের থেকে টাকা পয়সা নেওয়ার একটা চেষ্টা করে। তবে এখন পর্যন্ত এমন কোনো পাইনি যে প্রশ্নপত্র ফাঁস করতে পেরেছে। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রের পরিচয় পাওয়া গেছে এবং তাদেরকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁসের গুজবে মিশ্র প্রতিক্রিয়া ছিল ভর্তিচ্ছুদের মাঝে। গুজবটা কতটা সত্য এটা তো জানি না, কারণ এখন বাংলাদেশের পরীক্ষা, এটা পরীক্ষা হওয়া মানে মনের ভিতর ধারণা হয়ে যায় যে পরীক্ষার প্রশ্ন ফাঁস হবেই। গুজব হইতে পারে, আবার এটা সত্যিও হইতে পারে, সেজন্য এটা তো টেনশন থাকে। টেনশনে ছিলাম যে আউট হইতে পারে, যেমন মেডিকেল হয়েছিল। ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার ক্ষেত্রে আমার কাছে মনে হয় সবকিছু নিট অ্যান্ড ক্লিন ছিল। ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির অভিযোগে এক পরীক্ষার্থীকে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের অভিযোগে 29 জনকে জরিমানা ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকফুরুল জামান আব্বাসি তাদেরকে এই শাস্তির নির্দেশ দেন। পুলিশ জানায়, সকালে শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় কয়েকটি কেন্দ্রে অভিযান চালিয়ে মোবাইল ফোন ও বিশেষ ডিভাইস সহ 29 জন পরীক্ষার্থীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাকফুরুল জামান আব্বাসির মাধ্যমে 18 জন নারী পরীক্ষার্থীকে 1000 টাকা করে জরিমানা এবং 11 জন পরীক্ষার্থীকে 7 দিন থেকে 1 মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। বিভিন্ন সেন্টারে তারা দায়িত্ব পালনকালে যে অপরাধগুলো পেয়েছে, মোবাইল থেকে যে বিভিন্ন তারা যে প্রশ্ন উত্তরগুলো পেয়েছে, সে ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। অপরাধের গুরুত্ব অনুসারে আমরা মোবাইল কোর্টের যেগুলো আয়ত্ত আসছে সেগুলো মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। গাইবান্ধায় মেলাকে কেন্দ্র করে পালপাড়ায় হামলা চালিয়ে মাটির তৈরি উপকরণ ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ও শুক্রবার সকালে 2 দফায় সদর উপজেলার পালপাড়ায় সুমন পালের বাড়িসহ 3টি বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তারা মাটির তৈরি হাঁড়ি পাতিল ও খেলনাসহ বিভিন্ন উপকরণ, পোড়ানোর চুল্লিও ভাঙচুর করে। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এদিকে বিকেলে শঙ্কর পাল বাদী হয়ে 18 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 42 জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। গতবার মেলা করছিলাম, জুয়ো বর্ষে ডাঙ্গাডাঙ্গি হয়, খুনে খুনি হয়ে যায়, যে এবারকার মেলা করতে দেবো না। 150-200 লোক এখানে উপস্থিত হওয়ার পর আমি বাধা দিয়েছি, আমার বড় ভাই বাধা দিয়েছে, আরো মেজো ভাই বাধা দিয়েছে। এই বাড়িগুলোর উপর সবাই হামলা করছে। মংলা বন্দরের পশুর নদীতে কয়লাবাহী কার্গো জাহাজ ডুবির ঘটনায় এমভি জিয়ারাজের মাস্টারের উদাসীনতা ও অদক্ষতাকে দায়ী করে তদন্ত প্রতিবেদন দিয়েছে বন বিভাগ। গতরাতে সুন্দরবনের পূর্ব বিভাগীয় বন কর্মকর্তার দপ্তরে প্রতিবেদন জমা দেওয়া হয়। এদিকে কার্গো জাহাজের উদ্ধার তৎপরতা এখনো শুরু করতে পারেনি মালিকপক্ষ। তবে নারায়ণগঞ্জের ভাই ভাই স্যালভেজ নামক একটি প্রতিষ্ঠানের সঙ্গে উদ্ধার কাজের চুক্তি হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। এদিকে ক্রমেই ডুবন্ত জাহাজটি স্রোতের টানে গভীর পানির নিচে বালুতে আটকে যাচ্ছে। এ অবস্থায় ছোট বড় নৌযান চলাচল স্বাভাবিক রাখতে ভাসমান ড্রাম দিয়ে দুর্ঘটনাস্থল চিহ্নিত করা হলেও ঘটনাস্থল দেখভাল ও নজরদারি করছে বন বিভাগের কর্মীরা।
কুষ্টিয়ায় ভেড়ামারায় ভারত বাংলাদেশ বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র পরিদর্শনে গেছেন ভুটানের অর্থ ও জ্বালানি মন্ত্রী লিওনপু নরবু ওয়াংচুক। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সহ দুদেশের বিশেষ প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। মূলত ভারতের মতো করে প্রতিবেশী দেশ ভুটান থেকেও জলবিদ্যুৎ আমদানি করার লক্ষ্যে এই পরিদর্শনের আয়োজন করে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। বেলা 11টার দিকে হেলিকপ্টারে করে ভুটানের মন্ত্রীকে নিয়ে ভেড়ামারায় পৌঁছান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। পরে তারা বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রটি ঘুরে দেখেন এবং মতবিনিময় সভা করেন। সভা শেষে জানানো হয় ভুটান থেকে বাংলাদেশে জলবিদ্যুৎ আমদানি করার লক্ষ্যে এ সফরের আয়োজন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে সেকশনে রয়েছে অন্তত অর্ধশত অবৈধ ও অরক্ষিত রেল ক্রসিং। এসব রেল ক্রসিং এর উপর দিয়ে প্রতিদিন চলাচল করে পাচার পথচারী সহ শত শত যানবাহন। স্থানীয়দের অভিযোগ, গেট না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অবশ্য সমস্যা সমাধানে শিগগিরই গেট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা। উজ্জ্বল চক্রবর্তীর তথ্য, জলিলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের উত্তর পূর্বাঞ্চলীয় রেলওয়ে জোন আখাউড়া, আশুগঞ্জ, মুকন্দপুর, গঙ্গাসাগর রেলওয়ে সেকশনে অরক্ষিত এবং অবৈধ লেভেল ক্রসিং রয়েছে। এসব লেভেল ক্রসিং দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে পথচারী সহ অসংখ্য যানবাহন। আর গেট না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। মানুষ দায়িত্বপ্রাপ্ত না থাকায় এখানে মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে নিহত হয়, আহত হয়। করেশনটা বেশি বাঁকা, এর কারণে আপনার অ্যাক্সিডেন্ট বেশি এই জায়গায়। যদি এখানে কোনো একটা ব্যবস্থা হয় আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। এই অবস্থায় স্থানীয় রেলওয়ে কর্মকর্তা বলছেন, অবৈধ এসব লেভেল ক্রসিং বৈধ করার ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রতিরোধ করার জন্য যথেষ্ট চেষ্টা করতেছি এবং তাদেরকে কর্তৃপক্ষকে জানাইতেছি যে আমরা এগুলা বৈধ করার ব্যবস্থা নিন। এদিকে দুর্ঘটনা এড়াতে শিগগিরই গেট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা। মেন গেট এরকম করার জন্য একটা সার্ভে করা হয়েছে এবং আসলে রেলওয়ের সাথে আমাদের রেল মন্ত্রণালয়ের সাথে এলজিডির সাথে একটা এ নিয়ে সমঝোতা হচ্ছে এবং আমরা সেগুলাই করে দেব আর কি। রেলওয়ে পূর্বাঞ্চলের আখাউড়া সেকশনের অধীনে থাকা 172 কিলোমিটার রেলপথের উপর দিয়ে প্রতিদিন অন্তত 50টি ট্রেন চলাচল করে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বয়সন্ধিকাল একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া, যার মাধ্যমে একটি শিশুর শরীর ধীরে ধীরে একজন প্রাপ্তবয়স্ক মানুষে পরিণত হয়। হঠাৎ করে নিজের শারীরিক ও মানসিক পরিবর্তনের নানা প্রশ্নের জন্ম দেয় তাদের মনের মাঝে। আর এই সময়ে শিক্ষক ও অভিভাবককেই বেশি দায়িত্বশীল হতে হবে বলে মত চিকিৎসকদের। সিরাজগঞ্জ থেকে রিঙ্কু কুণ্ডুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পাঠ্য বইয়ে বয়সন্ধিকালীন বিষয় অন্তর্ভুক্ত থাকায় এবং শিক্ষকরা ধারাবাহিকভাবে স্কুলে খোলামেলা আলোচনা করায় নিজেদের সমস্যার কথাগুলো বলার সুযোগ পাচ্ছে কিশোর কিশোরীরা। পাশাপাশি অভিভাবকদের সঙ্গে আলোচনা করেও শারীরিক পরিবর্তনের বিভিন্ন অজানা বিষয় সম্পর্কে জানতে পারছে তারা। আমরা যখন একটা ভয়ে থাকি তখন আমার মা হয়তো এসে আমাকে করে যে আম্মু ভয় পেও না, এটা তো সামান্য স্বাভাবিক একটা ব্যাপার। আমাদের শিক্ষকরাও এগুলো সম্পর্কে অনেক কিছু বলে। কিশোর কিশোরীদের এই বিশেষ সময়টাতে তাদের সঙ্গে বন্ধু সুলভ আচরণ সহ সচেতনতার কথা জানালেন অভিভাবক ও শিক্ষকরা। আমাদের মেয়েরা বা আমাদের ছেলেরা খুব সহজে আমাদের সাথে সেই বিষয়টা শেয়ার করতে পারে। বাবা মার সঙ্গে বন্ধুত্বের সম্পর্কটা থাকাই ভালো। বয়সন্ধিকালীন সময় সঠিকভাবে বেড়ে ওঠার জন্য অভিভাবকদেরকে কিশোর কিশোরীদের প্রতি আরো বেশি নজর দেওয়া উচিত বলে জানালেন এই চিকিৎসক। গার্জিয়ানদের উচিত হবে যে এই সময় খুব কাছাকাছি থাকা এবং তাদের সহানুভূতি প্রকাশ করা, যে এটা সবারই হচ্ছে, এটা হবে, এটার এই ব্যবস্থা করতে হবে। এই বিষয়ে অভিভাবক স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি গণমাধ্যমকেও এগিয়ে আসার আহ্বান বিশেষজ্ঞদের। সময় সংবাদ, সিরাজগঞ্জ। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে এক নারী সহ 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 7 জন। সকাল 8টার দিকে শহরের লিংক রোড এলাকায় কক্সবাজারগামী হানিফ পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গেলে গুরুতর আহত হন চালক সহ 9 জন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক স্বপ্না দাস নামে একজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে 5 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চালক রিঙ্কু বড়ুয়া মারা যান।
পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। ইসলামী শরিয়াহ মোতাবেক মৃত্যুর পর একজন মুসলিমের লাশ কবরস্থানে দাফন করা হয়, কিন্তু ঝালকাঠির প্রত্যন্ত একটি গ্রামে প্রায় ৩০০ পরিবার শত বছর ধরে নিজেদের ঘরে দাফন করছে স্বজনদের লাশ। জমির অভাব এবং সামাজিক বৈষম্যে অদ্ভুত এক জনপদে পরিণত হয়েছে এলাকাটি। সময় সংবাদের ক্যামেরা সেখানে পৌঁছালে দ্রুত সরকারি সহায়তায় একটি কবরস্থান নির্মাণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। ঝালকাঠি থেকে পলাশ রায়ের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঘরের আঙিনা থেকে উঠোন, এমনকি শোবার ঘরের মেঝেতে যত্রতত্র মৃত ব্যক্তির কবর। খুব অদ্ভুত শোনালেও পূর্বপুরুষের কবরের সাথেই নিত্য বসবাস ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের সর্দারপাড়ার বাসিন্দাদের। দীর্ঘদিন ধরে মৎস্যজীবী নিম্ন আয়ের মানুষগুলো একখণ্ড জমির অভাবে প্রিয়জনকে দাফন করছেন নিজের ঘরেই। বিস্ময়কর ভাবে কারো কারো আঙিনায় দেখা মেলে একাধিক কবরের। আমার এই ঘরের মধ্যে 10 থেকে 12টা কবর আছে, 300 ফ্যামিলি আছে, তাই জন্য কবরের জায়গা নাই, সেই জন্য আমরা ঘরের মধ্যে কবর দিই। ঘরের নিচে কবরস্থান দেওয়া হয়, পানির তলায় যায়। ইলেকশন হইলে এরা কয় যে এরকম কবরস্থানের জন্য জায়গা দেবো। এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। এই সম্প্রদায়ের জন্য একটা কবরস্থান প্রস্তুত করবে, কারণ এটা একটি সম্প্রদায়ের একটি মানুষের মৃত্যুর পরে তার কবর দেওয়াটা, কবরস্থান পাওয়াটা তার একটা অধিকার। মূলত হলতা নদীর পাড়ের এই মৎস্যজীবীরা শত শত বছর আগে ছিল বেদে সম্প্রদায়ের মানুষ। প্রায় 100 বছর আগে একযোগে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে বসবাস শুরু করেন এই সর্দারপাড়ায়। সেই সময় সামাজিক বৈষম্যের কারণে স্থানীয় গোরস্থানে কবর দেয়া হতো না সর্দারপাড়ার কারো মরদেহ। তখন থেকেই স্বজনদের লাশ আঙিনায় কবর দেওয়ার রেওয়াজ চালু হয় গ্রামটিতে। সময় সংবাদ, ঝালকাঠি। প্রায় 7 মাস বন্ধ থাকার পর আবারও উৎপাদন শুরু হয়েছে নরসিংদীর পলাশ ও ঘোড়াশাল ইউরিয়া সার কারখানায়। সকাল থেকে পলাশ ইউরিয়া সার কারখানায় সার উৎপাদন শুরু হলেও গতকালই উৎপাদনে আসে ঘোড়াশাল ইউরিয়া সার কারখানা। তবে দীর্ঘদিন মেশিন বন্ধ থাকায় বিভিন্ন যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হচ্ছেন অপারেটররা। এর আগে গত 15 মার্চ থেকে সেচ মৌসুমে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির সুবিধার্থে কারখানাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় সরকার। গোপালগঞ্জের SM মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের 140তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুদিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়েছে। দুপুরে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন জেমসার উদ্যোগে এ অনুষ্ঠান শুরু হয়। এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ 2 আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম অনুষ্ঠান উদ্বোধন করেন। এর আগে সকালে স্কুল ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। নাটকে নাটকে হোক প্রতিবাদ, এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় শুরু হয়েছে 17তম মানবাধিকারের নাট্য উৎসব। বিকেল 4টার স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে দুদিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। এ সময় তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘন একেবারে না কমলেও নাটকের মাধ্যমে মানুষ মানবাধিকার সম্পর্কে সচেতন হয়েছে। উৎসবে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব গুণীজন সম্মাননা প্রদান করা হয় নাট্য ব্যক্তিত্ব শ্রী বিমল চন্দ্র চক্রবর্তীকে। কক্সবাজারের রামু উপজেলার বাঁকখালী নদীতে অনুষ্ঠিত হল বৌদ্ধ ধর্মের ঐতিহ্যবাহী জাহাজ ভাসা উৎসব। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে উৎসবকে ঘিরে বিভিন্ন ধর্মের মানুষের মিলন মেলায় পরিণত হয় উৎসব। বৌদ্ধ ধর্মীয় নেতারা বলছেন, এ উৎসবের মাধ্যমে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে। সুজুদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত উৎসবে বাঁশ, বেত, কাঠ, কাগজ দিয়ে অপূর্ব কারুকাজে ঈগল, ময়ূর চূড়া সহ বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি ফুটিয়ে তৈরি করা হয় জাহাজ। বৌদ্ধ ধর্মীয় ভাষায় যাকে বলা হয় কল্পজাহাজ। নানান বাদ্য বাজিয়ে নেচে গিয়ে সবাই মেতে ওঠে উল্লাসে। আর এই উচ্ছ্বাসের মধ্যেই রামুর বাঁকখালী নদীতে ভাসানো হয় 8টি জাহাজ। উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে শত শত মানুষ ভিড় জমায়। বৌদ্ধ ধর্মের ঐতিহ্যবাহী উৎসব হলেও সব ধর্মের মানুষের উপস্থিতি ছিল এখানে। প্রতি বছরে এরকম মজা করে আমরা বন্ধু বান্ধবীদের সাথে আসছি, অনেক মজা করছি। মুসলিম, খ্রিস্টান, রাখাইন এবং সনাতন ধর্মাবলম্বীরা আছি। আমরা মনে করি এটা সব আমাদের সবারই একটা আনন্দের
অনুষ্ঠান এবং সবার একটা মিলন মেলা। আর ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে এই উৎসব ভূমিকা রাখবে বলে জানালেন এই ধর্মীয় নেতা। জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষ মিলে একাকার হয়ে গেছে, তা আমরা আশা রাখছি এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সম্প্রীতির বাঁধন আরো সুদৃঢ় হবে। এদিকে উৎসব উদযাপনে সবসময় আয়োজকদের পাশে থাকার আশ্বাস দিলেন স্থানীয় সংসদ সদস্য। গতবারের চেয়ে এবারে আকর্ষিত বেশি এবং আগামীবার আরো ব্যাপক করে করার জন্য স্থানীয়ভাবে আমরা উদ্যোগ নিয়ে যাচ্ছি। 200 বছর পুরনো এই উৎসব শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ নয়, যুগ যুগ ধরে হাজার হাজার শিশু কিশোর ও আবালবৃদ্ধ বনিতার মাঝে নির্মল আনন্দ ও সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করে আসছে। সময় সংবাদ, কক্সবাজার। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। শমসের মবিন পদত্যাগ করায় বিএনপির কোনো ক্ষতি হবে না মন্তব্য ফখরুলের। সরকারের নিপীড়ন ও অসুস্থতার কারণে এমন সিদ্ধান্ত, মত শীর্ষ নেতাদের। পাচারকারীদের হাত থেকে রক্ষা পেলেও ভারতের 5 অবুঝ শিশুর দুর্ভোগ চরমে। মা বাবার কাছে ফিরে যেতে ব্যাকুলতা, আইনি জটিলতার কথা বলছেন সংশ্লিষ্টরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির অভিযোগে এক পরীক্ষার্থীর 2 বছরের কারাদণ্ড, প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোয় আটক 22। সিলেটে খাদ্য বিষক্রিয়ায় 2 পরিবারে 12 জন অসুস্থ। স্বজনদের অভিযোগ, ডাকাতির উদ্দেশ্যে খাবারে মেশানো হয়েছিল চেতনানাশক ওষুধ। এবং আখাউড়া রেলওয়ে সেকশনে অবৈধ অর্ধশত রেল ক্রসিং দিয়ে প্রতিদিন চলাচল করে শত শত যানবাহন। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, সমস্যা সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।